ডোনাল্ড ট্রাম্প বলেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি এগিয়েছিলেন, কিন্তু পরে রহস্যজনকভাবে অনেক নতুন ভোট গণনা শুরু হয়। ট্রাম্পের মূল আপত্তি পোস্টাল ব্যালট নিয়ে। সেসব ব্যালট এখনও গোনা শেষ হয়নি এবং এর বড় একটি অংশ ডেমোক্রেট সমর্থকদের বলে ধারণা করা যাচ্ছে। ট্রাম্প কারচুপির যে অভিযোগ তুলেছেন তার পক্ষে কোনো তথ্য প্রমাণ দেননি। If you count the legal votes, I easily win. We have others happening. There are lots of litigation, even beyond our litigation. There's tremendous amount of litigation generally because of how unfair this process was. And I predicted that. I've been talking about mail-in voting for a long time. আর ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ডেলোয়ারে এক সংবাদ সম্মেলনে তার সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করেছেন। We have no doubt that when the count is finished, Senator Harris and I will be declared the winners. So I ask everyone to stay calm, all the people to stay calm. Process is working. The count is being completed, and we'll know very soon. মিশিগান রাজ্যে পোস্টাল ব্যালট গণনা স্থগিত চেয়ে ট্রাম্প শিবিরের করা আবেদন খারিজ করে দিয়েছেন একজন বিচারক। রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিল কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স আবেদনটি দেরিতে করা এবং ভুল লোককে বিবাদী করায় তা খারিজ করে দেন। শুনছিলেন মুশকাত মাশরুকের প্রতিবেদন। নোভেল করোনা ভাইরাস মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় একটি সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোভিড-19 মহামারী বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং এই সমস্যা বৈশ্বিকভাবেই সমাধান করা উচিত। আজ আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এশিয়া ও ইউরোপের দেশগুলোর অর্থমন্ত্রীদের অংশগ্রহণে দ্য এশিয়া ইউরোপ মিটিং আসেমের 14তম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ। মহামারী করোনার কারণে এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। আসেমের এবারের প্রতিপাদ্য কোভিড-19 সমাধান, শক্তিশালী টেকসই অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পুনরুদ্ধার নিশ্চিতকরণ। অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব শিগগিরই কোভিড-19 নিরোধক কার্যকর ভ্যাকসিন পেতে চলছে। এক্ষেত্রে সব দেশ, বিশেষ করে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। The COVID-19 pandemic has created a multifaceted global problem. কোভিড-19 মহামারী এক বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং এটি বৈশ্বিকভাবেই সমাধান করা উচিত। ধনী দেশ, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদার সমর্থন নিয়ে এগিয়ে আসা উচিত বলে মনে করি। যে কোনো সংকট উত্তরণে বিচ্ছিন্নতা নয়, সহায়তা করতে পারে সহযোগিতা। IFIs should come forward with generous support in this regard. অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গত এক দশকে টেকসই উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং কিছু আর্থসামাজিক সূচকেও অসাধারণ অগ্রগতি পেয়েছে। কিন্তু করোনা ভাইরাস এই অগ্রগতির উপর মারাত্মক বাধা সৃষ্টি করেছে বলেও জানান শেখ হাসিনা। We have learned over times that সরকার বাংলাদেশকে 2031 সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে ভিশন 2041 গ্রহণ করেছে। বাংলাদেশ এসডিজি অর্জনে ঠিক পথে ছিল। কোভিড-19 এর আঘাতে অর্থনৈতিক ক্ষতি থেকে মুক্তি পেতে বিরাট প্রণোদনা প্যাকেজ দেয়া হয়েছে। কয়েক মাস প্রাথমিকভাবে ভোগার পর দেশের অর্থনীতি পুনরুদ্ধার হতে শুরু করেছে। and technology support for developing countries. অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মূল বক্তব্য দেন বিশ্বব্যাংক ও এডিবির ভাইস প্রেসিডেন্ট এবং আইএমএফের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপরিচালক হাসিব বিল্লাহ, রেডিও টুডে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে। আজ নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন বিএনপির চোখে পড়ে না। এ সময় বিএনপি মহাসচিবের এক বক্তব্যে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি বিএনপির বিরুদ্ধে বলেন না, বলেন দলটির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। বিএনপি তথাকথিত আন্দোলনে জনগণ ছাড়া না দেওয়াই তার প্রমাণ। জিম্মিত নয়, বরং হাওয়া পবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে দূরে থাকতে আজ ঐক্যবদ্ধ দেশের মানুষ। আসলে দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরা, তাই তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়, অন্য কিছু শুনতেও দেখতে পায় না।
সরকার লাইফ সাপোর্টে রয়েছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণ এই লাইফ সাপোর্ট খোলার দায়িত্ব হাতে তুলে নিলেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, করোনা যেমন সবার ক্ষতি করছে, তেমনি সরকারও দেশের ক্ষতি করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1469 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া গেল 24 ঘন্টায় আরও 1439 জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,747টি। 114টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,521টি। আর এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 24,18,423টি। গত 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন 1,469 জন। এ নিয়ে দেশের সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হলেন 4,17,475 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন 6,036 জন। মারা যাওয়া 15 জনের মধ্যে পুরুষ 11 জন, বাকি 4 জন নারী। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছেন 4,646 জন আর নারী 1,390 জন। শতকরা হিসেবে পুরুষ 76.97% আর নারী মারা গেছেন 23.03%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,439 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 3,35,027 জন হয়েছে। গত 24 ঘন্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 1,048 জন আর কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন 708 জন। আবিদ আজম, রেডিও টুডে। মাত্র 6 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে বসানো হয়েছে আরেকটি স্প্যান। আজ সকালে মাওয়া প্রান্তে 2 ও 3 নম্বর খুঁটির উপর 36তম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে 5,400 মিটার সেতু দৃশ্যমান হল। এর আগে গত 31 অক্টোবর 35তম স্প্যানটি বসানো হয়। আর মাত্র 5টি স্প্যান বসিয়ে দেওয়া গেলে 6,150 মিটার দীর্ঘ পুরো সেতু দৃশ্যমান হবে। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের আশা প্রকাশ করেছেন, আগামী বিজয় দিবসের আগেই বাকি সব স্প্যান বসানোর কাজ সমাপ্ত হবে। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। দুপুরে কসবা উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কে সৈয়দাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশাকেও চাপা দেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে 3 জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সাভারের আশুলিয়ার ইটখোলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় 3 প্রজাতির 710টি পাখি উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় 4 জনকে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আজ এ সাজা প্রদান করেন। পরে উদ্ধারকৃত পাখিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবমুক্ত করা হয়।
ধর্মীয় উস্কানি ও কুৎসা রটানোর অভিযোগে ইসরাত জাহান রেইলি নামের এক তরুণীকে আটক করেছে র্যাব। আজ রাজধানীর দারুস-সালাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বেইলির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায় আটককৃত রেইলি নিজ নামে 7টি ফেসবুক আইডি, 2টি ব্যক্তিগত ব্লগ ভিত্তিক ফেসবুক পেজ ও টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানি ও বিদ্বেষমূলক পোস্ট দিয়ে আসছিল। তার একাধিক আইডি নিষ্ক্রিয় করার পরও সে নতুন আইডি খুলে একই ধরনের কার্যক্রম চালাচ্ছিল বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে একদিনের রেকর্ড 6 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,91,71,000-এ। তাদের মধ্যে 3,50,73,000 করোনা রোগী সুস্থ হয়েছেন। এদিকে বিশ্বজুড়ে কোভিড-19-এ এ পর্যন্ত প্রাণ গেছে 12,41,000-এর বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে নির্বাচনের আমেজ শেষ হয়নি, এখনও বাকি আছে বেশ কিছু রাজ্যের ভোট গণনা। কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মধ্যেই দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত 24 ঘণ্টায় 1,20,000-এর বেশি মানুষ নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময়ের মধ্যে মারা গেছেন 1,226 জন। দেশটিতে করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা 99,19,000, আর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 2,40,000 মানুষ। ভারতে গতকাল 50,000 ছাড়িয়েছিল দৈনিক করোনা সংক্রমণ। আজ তা কমে 47,000-এ নেমেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এ নিয়ে মোট আক্রান্ত হলেন 84,11,000। বেশ কয়েকদিন ধরে দৈনিক মৃত্যু 500-র নিচে থাকার পর গত দুদিনে তা আবার একটু বেশি। গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 670 জনের, আর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 1,24,000 মানুষ। করোনা মহামারীতে মৃত্যু ঠেকাতে সব দেশই জনসমাগম এড়িয়ে চলার পন্থা বেছে নেয়। সে মোতাবেক দেশে দেশে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে ভারত এবার কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। কলেজ বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির জন্য একটি নির্দেশনা জারি করেছে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এতে বলা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কন্টেনমেন্ট জোনের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, সামাজিক দূরত্ব মেনে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কম থাকবে। এর নির্দেশিকায় অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়। ব্রাজিলে ফের সংক্রমণের পাশাপাশি বেড়েছে প্রাণহানি। সেখানে গত একদিনে 609 জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এতে করে মৃতের সংখ্যা 1,62,000 ছুঁতে চলছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত 24 ঘণ্টায় 23,000 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা 56,14,000-এ দাঁড়িয়েছে। এছাড়া পেরু ও চিলিতে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সংকট অবস্থা আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। ফ্রান্সে মরণঘাতী করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড ভেঙেই চলছে। দেশটিতে একদিনে 58,000 মানুষের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগের দিন এ সংখ্যা ছিল 40,000। করোনার প্রাদুর্ভাব ফের বাড়তে থাকায় গত শুক্রবার থেকে ফ্রান্সে নতুন করে লকডাউন কার্যকর করার পরেও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হল দেশটিতে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। আপাতত দেশ দুটি থেকে চীনের নাগরিক নয় এমন ভ্রমণ পিপাসুরা চীনে প্রবেশ করতে পারবেন না। বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউরোপ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই সতর্ক বার্তা দিল বেইজিং। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানী বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। আর মা ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের দেখা মিললেও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। নিত্যপণ্যের অতিরিক্ত দামে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত মানেই বাহারি সবজির পসরা, কম দামে তরতাজা সবজি কেনার সুযোগ। এরই মধ্যে রাজধানীর কাঁচা বাজারগুলোতে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের শাক ও নতুন নতুন সবজি। তবে শীতকালীন এসব সবজির সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরেই। দেশি টমেটো আপনার 140 টাকা, লাউ 50 টাকা, সিম 120 টাকা, বাঁধাকপি 40 টাকা, ফুলকপি 40 টাকা, শসা 60 টাকা,
আপনার বাঁধাকপি 40 টাকা, মরিচ 200 টাকা বেচতেছি আমরা। এদিকে সরকারের 2 দফা দাম বেঁধে দেওয়ার পরও আলুর বাজারে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকার প্রথমে খুচরা পর্যায়ে আলুর দাম 30 টাকা কেজি এবং পরবর্তীতে 35 টাকা কেজি নির্ধারণ করে দেয়, কিন্তু ক্রেতারা 45 টাকার নিচে আলু কিনতে পারছেন না। এদিকে শীতে নতুন আলু পাওয়া যাচ্ছে, যা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। নতুন আলু 160 টাকা কিলো বেচতেছি আমরা, পুরানো বেচতে 45 টাকা। নতুন আলু 140 টাকা কেজি, আর পুরানো আলু আমাদের 42 টাকা কিনা 45 টাকা বেশি পুরানো আলু। এদিকে মা ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে দেখা মিলছে ইলিশের, তবে পরিমাণ খুবই কম, আবার বিক্রি হচ্ছে চড়া দামে। এছাড়া বাজারে থাকা সব ধরনের মাছই বিক্রি হচ্ছে আগের মতো বাড়তি দামে। 800 গ্রাম সাইজের মাছ হলো 600 650 টাকা কেজি, এর ছোট হলো 500 550 টাকা কেজি, আর বড় হলো 1 কেজির উপরে দিলে এর 800 টাকা কেজি। এর শিং মাছ হলো 500 টাকা কেজি, মাগুর 500 টাকা, শোল হলো 500 টাকা কেজি, চিংড়ি মাছ 650 600। বাজারে অধিকাংশ পণ্যের অতিরিক্ত দামে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। কোনো কিছুরই দাম কম না, দাম বরাবরের মতোই হাই। যারা মিডল ক্লাসের ফ্যামিলি তাদের জন্য খুবই কষ্টের হয়ে যাবে, আর গরিবদের কথা তো বাদই দিলাম। অনেক বেশি আলুর দাম তো বলার অপেক্ষা রাখে না। মাছ সবজির তো যেরকম রুই মাছ আগে যেটা আমরা কিনতাম হচ্ছে আপনার 180 টাকা কেজি, ওটা হয়ে গেছে আপনার 230 টাকা কেজি। আনোয়ার হোসেন, রেডিও টুডে। এবার খেলাধুলার খবর। ক্রিকেট। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার গভীর রাতে দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞার সময়টাতে সারা দেশের মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তাতে তিনি আপ্লুত। এ সময় আগামী দিনগুলোতেও সবার সমর্থন কামনা করেন সাকিব। অবশ্যই এবার যখন আসছি দেশে তখন একটা রিলিফ নিয়ে আসছি। এর আগে যখন এসেছি তখন তো আর ওরকম রিলিফ ছিলাম না, বাট এখন সেই জায়গা থেকে অনেক রিলিফ। চেষ্টা তো থাকবে প্রতিদিন যেন নিজেকে আরো বেশি উন্নতি করতে পারি নিজের জায়গা থেকে, এবং নিজের বেস্ট পারফরমেন্সটাকে প্রতিনিয়ত যেন আরো ছাড়িয়ে যেতে পারি। আইপিএল এর খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এলিমিনেটর ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে মোকাবেলা করবে সানরাইজার্স হায়দরাবাদ। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল দিল্লি ক্যাপিটালস। এর আগে গতকাল দিল্লিকে 57 রানে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের এবারের আসরের ফাইনাল নিশ্চিত করে মুম্বাই। তবে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে দিল্লি ক্যাপিটালস। দেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অভিনেতা আলী জাকেরের জন্মদিনে এবার শুনুন আজকের সেলিব্রিটি নিউজ। যে তোমাদের গ্রামের জল পান করে আমি বড় তৃপ্তি পেয়েছি, অতএব উপহার হিসেবে তোমাদেরকে আমি এই অসীম বৃক্ষ দিয়ে গেলাম। হুমায়ুন আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক আজ রবিবারে কিংবদন্তি এই অভিনেতার অদ্ভুত সারল্যমাখা কিন্তু জীবন ঘনিষ্ঠ নিখুঁত অভিনয়ের স্মৃতিচারণ করে আজও আপ্লুত হন কোটি দর্শক। বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাট্যজগৎকে সমৃদ্ধ করার পেছনে যে কজন অনবদ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অগ্রগামী মানুষটির নাম আলী জাকের। আমি বরং তার নাম বলি আলী জাকের। বাবা মোহাম্মদ তাহের সরকারি কর্মকর্তা ছিলেন বলে আলী জাকেরের ছেলেবেলা কেটেছে বাংলাদেশের বিভিন্ন শহরে। কিশোর বয়স থেকেই মঞ্চের সঙ্গে জড়িয়ে থাকা আলী জাকের 1972 সালে মামুনুর রশিদের নির্দেশনায় মুনির চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় করেন। এর পরের বছর যোগ দেন ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়। হাতে তার ধারালো দা, সেই দা দিয়ে সে আমার পায়ে কূপ মেরেছে। তুমি ভাত খেতে আসো। বুড়ো শালিকের ঘাড়ে নৌ, দেওয়ান গাজীর কিস্সা, অচলায়তন, গ্যালিলিও, টেম্পেস্ট ও নুরুল দিনের সারাদিন এবং বাকি ইতিহাস মঞ্চনাটকে পর্যায়ক্রমে দাপটের সাথে অভিনয় করেন তিনি। মঞ্চের মাত্র 15টি নাটকে 15-12 বেশি অভিনয় করা লিজেন্ড এই অভিনেতাকে দেখা গেছে চলচ্চিত্রের রূপালী পর্দায়ও। নুরুল দিন তখন নিতান্ত স্যাংরায়, 8-10 বছরের, বক্তব্যে যায়, খায় দায়, ঘুরিয়ে বেড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আলী জাকেরের বিখ্যাত নাটক ও ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম বহুব্রীহি, পাথর সময়, হঠাৎ একদিন ও অচিন বৃক্ষ। দেশীয় বিজ্ঞাপন শিল্পের পুরোধা এই ব্যক্তিত্ব একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি। এশিয়াটিক 360 নামের বিজ্ঞাপনী সংস্থার কর্ণধারও তিনি। অভিনয়ের মঞ্চে নাটকীয়ভাবে পরিচয়ের পর 1977 সালে দেশের আরেক প্রথিতযশা অভিনেত্রী সারা জাকেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কীর্তিমান আলী জাকের। এই তারকা দম্পতির 2 সন্তান ইরেশ ও শ্রিয়া সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ। 1944 সালের আজকের এই দিনে চট্টগ্রামে
জীবনের যাত্রা শুরু করেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। অদ্ভুতভাবে আজ তাঁর একমাত্র ছেলে ইরেশ জাকেরেরও জন্মদিন। জন্মদিনে বাবা ও ছেলে দুজনের প্রতি রইল রেডিও টুডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তুমি তো আসলে আমার উপন্যাসের একটা চরিত্র, তাই বলো। এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আবিদ আজম, রেডিও টুডে। সর্বশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশে এলাকার তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 22 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টায় অব্যাহত থাকতে পারে। এরপর আরও 1 ডিগ্রি কমে রাত 11টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 21 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনে তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 59%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 191, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছে এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে রুদ্ধশ্বাস উত্তেজনা, জয়ের দ্বার প্রান্তে জো বাইডেন, জালিয়াতির অভিযোগ ট্রাম্পের। করোনা মহামারীতে সৃষ্ট সংকট মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1469 জন। এবং আইপিএলের এলিমিনেটর ম্যাচে আজ লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরিন। Radio Today, 90.6 FM